কবির তার স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে তাদের ফার্ম হাউসে ঘুরতে আসে। তাদের পিছন পিছন আসে এক অচেনা ব্যক্তি এবং তারপরে শুরু হয় এক ভয়ঙ্কর মরণ খেলা। লোকটি কে, কোথা থেকে এসেছে, আর কেনই বা কবিরের মেয়েকে নিয়ে যেতে চায়? এমনই কিছু প্রশ্ন, বুক কেঁপে ওঠার মতো ভয় ও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রহস্য নিয়ে আজকের এই গল্প। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। কবির তার ছেলে ধ্রুবের সাথে তার মেয়ে জাহ্নবীকে কলেজ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু সে সেখানে দেখতে পায় তার মেয়ে জাহ্নবী একটি ছেলেকে হাঁক করছে। সে বিষয়টি দেখতে পেয়ে তখনই জাহ্নবীকে তার নিজের কাছে ডাকতে থাকে এবং জাহ্নবী তখনই তার কাছে চলে আসে। তারা 3 জনে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি যাওয়ার পথে জাহ্নবী তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে লাদাখ ঘুরতে যেতে চায়, কিন্তু কবির তখন তাকে ওখানে যাওয়ার জন্য পারমিশন দেয় না। তারপর তারা বাড়ি ফিরে আসে। তখন জাহ্নবী আবারও তাকে জিজ্ঞেস করে সে তার বন্ধুদের সাথে লাদাখ যেতে চায়। এবার কবির রাজি হয়ে যায় এবং জাহ্নবী অনেক খুশি হয়ে যায়। এরপর তারা তাদের ফার্ম হাউসে ঘুরতে যাওয়ার জন্য বার হয় এবং যাওয়ার পথে একটি ধাবাতে টিফিন করতে দাঁড়ায়। সেখানে ভানরাজ নামে এক অপরিচিত ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। কবির তাকে তাদের সাথে খাওয়ার জন্য বসতে বলে এবং সেও খাবার খাওয়ার জন্য বসে পড়ে। ভানরাজ দেখতে পায় জাহ্নবী সেখানে পরোটার মধ্যে বাটার বেশি থাকায় সেটি খাচ্ছে না। এটা দেখে ভানরাজ জাহ্নবীকে খাওয়ার জন্য একটি লাড্ডু দেয়। জাহ্নবী সেই লাড্ডুটি খাওয়ার পরপরই তার কিছুটা অদ্ভুত অনুভূতি হতে থাকে, কিন্তু এর পরপরই ভানরাজ জাহ্নবীকে সেই পরোটা খেয়ে নিতে বলে, আর জাহ্নবী কোনো আপত্তি না করে অদ্ভুতভাবে সেই পরোটা খেতে থাকে। এটা দেখে কবির ও তার স্ত্রী একটু অবাক হলেও তারা বিষয়টি খুব বেশি গুরুত্ব দেয় না। এরপর খাওয়া দাওয়া শেষ করে জাহ্নবী গাড়িতে এসে বসলে ভানরাজ সবাইকে লুকিয়ে জাহ্নবীকে 1 প্যাকেট বিস্কুট দিয়ে বলে বাড়ি পৌঁছেই এটা খেয়ে নিও। এরপর কবির তার পরিবারকে নিয়ে ফার্ম হাউসে এসে নিজেদের মধ্যে সুইমিং পুলে ফুর্তি করতে থাকে। তখন কবিরের স্ত্রী জ্যোতির ফোনটা জলে ভিজে যাওয়ায় সে তাড়াতাড়ি রুমে এসে চালের কৌটোর মধ্যে ফোনটা রেখে দেয় আর ড্রেস চেঞ্জ করার জন্যে বেডরুমে চলে যায়। আর ঠিক সেই সময় সে নিজের বারান্দা থেকে দেখতে পায় ভানরাজ তাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে জ্যোতি দ্রুত কবিরকে সবটা জানায়, আর কবির সুইমিং পুল থেকে বেরিয়ে ভানরাজের সাথে দেখা করে। কবির ভানরাজকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এর উত্তরে ভানরাজ বলে সে এখানে কাছেই একটা কাজে এসেছিল, কিন্তু তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা যদি কিছুক্ষণের জন্য চার্জ করতে দেয় তার অনেক উপকার হবে। এই কথা শুনে কবির ভানরাজকে আর না করতে পারে না, তার বাড়িতে কিছুক্ষণ থাকার অনুমতি দেয়। এরপর কবির তার ড্রেস চেঞ্জ করার জন্য উপরে চলে যায়। জ্যোতিও তার সাথে যায় এবং ভানরাজ তাদের ড্রয়িং রুমে বসে থাকে। আর সেই মুহূর্তে জাহ্নবী সেখানে চলে আসে, আর দেখা যায় জাহ্নবী সেই সব কাজ করছে ভানরাজ যা যা তাকে বলছে। ভানরাজ জাহ্নবীকে তার লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে। জাহ্নবী জানায় তার একটা বয়ফ্রেন্ড আছে। আর জাহ্নবী যখন ভানরাজের সাথে এইসব কথাবার্তা বলছিল তার ভাই ধ্রুব অনেক ডিস্টার্ব করছিল, কারণ ধ্রুব তখন জাহ্নবীর সাথে খেলতে চাইছিল। এই বিষয়টি দেখতে পেয়ে ভানরাজ জাহ্নবীকে বলে সে যেন ধ্রুবের সাথে এমনভাবে খেলে যাতে করে সে আর কখনো খেলতে না চায়। এই কথা শোনার পরপরই জাহ্নবী ধ্রুবকে নিয়ে তাদের বাগানে খেলতে চলে যায়।
এবং বাগানে রাখা দোলনায় জোরে জোরে ধ্রুবকে দোল দিতে থাকে। এই ঘটনায় ধ্রুব অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করে। এই আওয়াজ শুনে কবির ও জ্যোতি তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর জাহ্নবীকে অনেক বকাবকি করে। কিন্তু সেই সময় জাহ্নবী নিজেও বুঝতে পারছিল না কেন সে এরকম করছে। তারপর তারা সবাই লাঞ্চ করতে বসে। তবে সেই মুহূর্তে ভানরাজ কবিরকে বলে সে চায় তারা যেন তাদের মেয়ে জাহ্নবীকে তাকে দান করে দেয়। যে কথা শুনতে পেয়ে কবির ও জাহ্নবী অনেক রেগে যায়। তাই কবির তখনই লোকটিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এই কথা শুনে ভানরাজ অনেক জোরে জোরে হাসতে শুরু করে আর বলে এটা এখন আর সম্ভব নয়, কারণ তাদের মেয়ে জাহ্নবী এখন ভানরাজের বশে আছে। কিন্তু কবির ও জ্যোতি তা বিশ্বাস করতে চায় না। তাই সেই মুহূর্তে ভানরাজ জাহ্নবীকে বলে সে যেন তার বিএফকে ফোন করে ব্রেকআপ করে দেয়, আর জাহ্নবীও তার কথা মতো সব মেনে নেয়। এই বিষয়টি দেখতে পেয়ে কবির ও জ্যোতি অনেক অবাক হয়ে যায়। এই বিষয়টি দেখে কবির তখনই ভানরাজকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই জাহ্নবী তাদের সামনে চলে আসে আর সেই মুহূর্তে তার বাবাকে ধাক্কা দিয়ে বলে ভানরাজ এখান থেকে কোথাও যাবে না। এখানে জাহ্নবীর এইরকম আচরণ দেখে কবির ও জ্যোতি বুঝতে পারে তাদের মেয়ের উপর কোনো একটা কালা জাদু হয়েছে। তাই কবির তখন ভানরাজকে জিজ্ঞেস করে সে কেন এইরকম করছে। তখন এর উত্তরে ভানরাজ বলে সে শুধুমাত্র জাহ্নবীকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তার আগে কবির ও জ্যোতিকে বলতে হবে তারা জাহ্নবীকে তার কাছে দান করে দিয়েছে। আর যতক্ষণ না তারা এরকম বলবে ততক্ষণ ভানরাজ সবার উপর টর্চার করবে। এই কথা শুনে জ্যোতি অনেক বেশি রেগে যায়। তাই সে তখনই ভানরাজের উপর হামলা করে দেয়। এই বিষয়টি দেখতে পেয়ে কবিরও সেখানে চলে আসে আর ভানরাজকে অনেক মারধর করতে থাকে। সেই মুহূর্তে ভানরাজ জাহ্নবীকে বলে সে যেন তার ভাই ধ্রুবের মাথা ফাটিয়ে দেয়। এই কথা শোনার পরপরই জাহ্নবী তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এই বিষয়টি দেখতে পেয়ে কবির ও জ্যোতি অনেক ভয় পেয়ে যায়। তারা কি করবে ভেবে উঠতে পারছিল না। এদিকে ধ্রুবের মাথা থেকে অনেক রক্ত বার হতে থাকে। তারা ধ্রুবকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবতে থাকে, কিন্তু ভানরাজ এখানে বলে যতক্ষণ পর্যন্ত তারা জাহ্নবীকে তার কাছে দান না করে দেবে ততক্ষণ পর্যন্ত তারা ধ্রুবকে হসপিটালে যেতে দেবে না। কিন্তু এমনটা করার জন্য কবির ও জ্যোতি রাজি ছিল না। তাই তারা ধ্রুবকে বেডরুমে নিয়ে শুইয়ে দেয় আর তার মাথার রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। এরপর ভানরাজ বলে সে কিছুক্ষণের জন্য ঘুমাবে এবং জাহ্নবীকে বলে এই সময়ে কেউ যদি তার উপর আক্রমণ করতে আসে সে যেন ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। এরপর ভানরাজ ঘুমিয়ে পড়লে জাহ্নবী ছুরি হাতে তাকে পাহারা দিতে থাকে। এই সুযোগে কবির ভানরাজের ফোনটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই দেখতে পায় মেয়ে জাহ্নবী প্যান্টে টয়লেট করে দিয়েছে। এসব দেখে কবির বুঝতে পারে এত সহজে ভানরাজের কবল থেকে জাহ্নবীকে ছাড়ানো যাবে না। তাই কবির ভানরাজকে বলে সে তার সব টাকা পয়সা ভানরাজকে দিয়ে দেবে, শুধুমাত্র সে যেন জাহ্নবীকে ছেড়ে দেয়। এই কথা শোনার পরপরই ভানরাজ কবিরকে তার সব টাকা পয়সা নিয়ে আসতে বলে। কবির বাড়ি থেকে সব টাকা পয়সা এনে ভানরাজকে দিয়ে দেয়। এরপরই তারা দেখতে পায় ভানরাজ সব টাকা পয়সার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এবং বলে ওঠে সে এখন এইসব টাকা পয়সার থেকে অনেক উপরে উঠে গেছে আর একটা রাতের অপেক্ষা, তারপর সে হয়ে উঠবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আর সেই ক্ষমতায় পৌঁছানোর জন্য তার জাহ্নবীকে প্রয়োজন। তবে কবির ও জ্যোতি জাহ্নবীকে ছাড়তে রাজি ছিল না। এরপর জ্যোতির মনে পড়ে সেই ফোনটার কথা, যে ফোনটা সে চালের কৌটোর মধ্যে রেখেছিল এবং সেই ফোনটা দিয়ে পুলিশকে সেখানে ডাকার চেষ্টা করছিল। জ্যোতি কল করার কারণে দুইজন পুলিশও সেখানে চলে আসে। ভানরাজ পুলিশকে বাড়িতে ঢুকতে দেখে জাহ্নবীকে অর্ডার দেয় সে যেন গ্যাস চালু করে দেশলাই হাতে নিয়ে গ্যাস সিলিন্ডারের উপরে বসে থাকে, যাতে করে পুলিশ যদি এখানে কি চলছে বুঝতে পারে সে যেন পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাই ভানরাজের কথা মতো জাহ্নবীও এমনটাই করতে থাকে। পুলিশের সামনে জ্যোতি ও কবির নর্মাল ব্যবহার করে। তারা পুলিশকে বোঝাতে চায় এখানে সব কিছু ঠিক আছে, তা না হলে
তারা ও তাদের মেয়ে সহ সকলেই এখানে মারা যাবে। জ্যোতি পুলিশকে বলে ভুলবশত হয়তো তাদের কাছে কল চলে গেছে। এটা শুনে পুলিশগুলো তার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরপরই ভানরাজ কবির ও জ্যোতিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব জাহ্নবীকে তার সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিতে, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। এজন্য ভানরাজ জাহ্নবীকে বলে সে যেন তার ছোট ভাইকে মেরে ফেলে। এ কথা শোনার পরপরই জাহ্নবী তার ছোট ভাইকে মেরে ফেলার জন্য যেতে থাকে। এটা দেখে কবির ও জ্যোতি দৌড়ে ধ্রুবের কাছে যেতে থাকে। জাহ্নবী সারা বাড়ি তার ভাইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ছাদে গিয়ে দেখতে পায় তার ভাই ছাদে লুকিয়ে আছে। সে তার ছোট ভাইকে খুঁজে পাওয়ার সাথে সাথেই তাকে ছাদের থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে ধ্রুবের মাথা ফেটে যায়। এই বিষয়টি দেখে কবির ও জ্যোতি অনেক ভেঙে পড়ে এবং অবশেষে তারা জাহ্নবীকে ভানরাজের সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এই কথা শুনে ভানরাজ অনেক খুশি হয়ে যায় এবং সে জাহ্নবীকে সাথে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ভানরাজের বেরিয়ে যাওয়ার পরপরই কবির জ্যোতিকে বলে সে যেন যত তাড়াতাড়ি সম্ভব ধ্রুবকে হসপিটালে নিয়ে যায়। তবে সেই মুহূর্তে ধ্রুব তার বাবাকে বলে সে যেন তার দিদিকে ফিরিয়ে নিয়ে আসে। এই কথা শুনে কবির ধ্রুবকে কথা দেয় সে যে করেই হোক তার দিদিকে ফিরিয়ে নিয়ে আসবে। তারপর কবির আবারও নিজের বাড়িতে চলে আসে আর একটা ছুরি নিজের সাথে নেয় এবং এর সাথে জানতে পারি ভানরাজ যখন নিজের ফোনটা চার্জে বসিয়েছিল সেই সময় কবির তার ফোনের লাইভ লোকেশনটা অন করে দিয়েছিল আর সেই লাইভ লোকেশনটা সে তার ফোনে শেয়ার করে দিয়েছিল যাতে করে সে জানতে পারে ভানরাজ তার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে। এর পরপরই কবির সেই ম্যাপ দেখে। ভানরাজ যেখানে আছে সেখানে পৌঁছে যায় আর তখনই কিছু মহিলা তার উপর হামলা করে দেয় এবং এটা বোঝা যায় ভানরাজ আরও অনেক মেয়েকে তার বশে এনেছিল আর আজ রাতে সে একটি যজ্ঞ করতে যাচ্ছে আর সেই যজ্ঞের মাধ্যমে সে এখানকার সব মেয়েদের বলি দেবে যাতে করে সে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সেই শক্তির মধ্য দিয়ে সে তার চোখের ইশারায় যে কাউকে বশ করে ফেলতে পারবে। ঠিক সেই সময় ভানরাজ জানতে পারে কবির এখানে চলে এসেছে। তখন ভানরাজ তার বশ করা মেয়েদেরকে কবিরের উপর হামলা করতে বলে। মেয়েগুলো কবিরকে অনেক মারধর করে, ফলে কবিরের অবস্থা খারাপ হয়ে যায়। এই বিষয়টা দেখে ভানরাজ অনেক খুশি হয়ে যায় এবং সে বলে এখানকার সব মেয়েরা আমার বশে, আমি যদি বলি তবে এই মেয়েরা নিমেষের মধ্যে তাকে কাঁচা খেয়ে নেবে। এই কথা বলে ভানরাজ তার যজ্ঞ শুরু করে। সেই মুহূর্তে কবির ভানরাজের পায়ে আঘাত করে যার কারণে ভানরাজ নিচে ঝুঁকে যায় আর সেই সুযোগে কবির ভানরাজের জিভটি কেটে ফেলে যাতে ভানরাজ এই সকল মেয়েদেরকে আর অর্ডার দিতে না পারে। সেই মুহূর্তে ওখানকার সকল মেয়েরা কবিরের উপর হামলা করে দেয়, কিন্তু তখনই কবির তার একটা রেকর্ডারের মাধ্যমে একটি রেকর্ডিং অন করে দেয় যে রেকর্ডিংয়ের মধ্যে ভানরাজের গলার আওয়াজ ছিল। সেই রেকর্ডিংয়ে ভানরাজ বলছিল তুমি আগের মতো হয়ে যাও, তুমি নর্মাল হয়ে যাও। এখানকার মেয়েরা যখনই এই আওয়াজ শুনল তখনই সব মেয়েগুলো ভানরাজের কালা জাদুর থেকে মুক্ত হয়ে যায় এবং কবির দেখতে পায় জাহ্নবীও আগের মতো নর্মাল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই কবির হসপিটালে। ঠিক সেই সময় সেখানে একজন পুলিশ অফিসার আসে যে কবিরের সাথে ভানরাজের বিষয় নিয়ে কথা বলে। সে জানায় তারা এখনও ভানরাজকে খুঁজে পায়নি। এরপর কিছু বছর কেটে যায়। তারপর আমরা দেখতে পাই কবির একটা মরা ইঁদুর এবং চা পাতা নিয়ে একটা ঘরের মধ্যে আসে এবং এখানে আমরা জানতে পারি কবির গত কয়েক বছর ধরে ভানরাজকে এখানে আটকে রেখেছে, কারণ ভানরাজ যে কাজটি করেছে কবির তার বদলা নিচ্ছে এইভাবে। তো এখানেই আমাদের গল্পটি শেষ হয়। তো যাও ফটাফট দেখে ফেলো 2024-এ রিলিজ হওয়া মুভি শয়তান। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।